তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা করবো আমরা সেটা হচ্ছে পর্যাবৃত্ত। আমাদের তিনটা চ্যাপ্টার, পর্যাবৃত্ত, আর হচ্ছে পদার্থের গাঠনিক অবস্থা, আর একটা হচ্ছে কি, আর একটা তরঙ্গ। তো আমরা প্রথমে পর্যাবৃত্ত পড়বো, তারপরে পদার্থের গাঠনিক পড়বো, তারপর হচ্ছে তরঙ্গ পড়বো সর্বশেষ। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম যে লেকচার নিয়েছিলাম সেটা আমরা স্লাইডে নিয়েছিলাম। আজকে আমরা হচ্ছে দাগানো পিডিএফ বইতে লেকচারটা নিব। তাহলে আমরা প্রথমে দেখি পর্যাবৃত্তের সংজ্ঞাটা দেখি। যদি কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে অথবা একই স্থান দিয়ে নির্দিষ্ট সময় পর পর অন্তর অতিক্রম করে তাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত বলবো। এটা সাধারণত মেডিকেল আসবে না, তবে আমরা হচ্ছে বোঝার জন্য জাস্ট রিডিং দিব এবং জেনে রাখবো যে পর্যাবৃত্ত জিনিসটা কি, এটা আমরা বোঝার জন্য পড়বো। ঠিক আছে? কিন্তু এরকম সংখ্যা সাধারণত মেডিকেল আসে না। কোন সংখ্যা মেডিকেল আসে এটা আমাদের জানতে হবে। যে সংখ্যাগুলো ছোট, দেখতে এক লাইন এবং দেখতে অনেক ছোট, সেই সংখ্যাগুলো সাধারণত আসে। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের পড়তে হবে পর্যাবৃত্ত কয় প্রকার। দুই প্রকার পর্যাবৃত্ত আছে আমাদের এখানে, একটা আছে স্থানিক পর্যাবৃত্তি, একটা আছে কালিক পর্যাবৃত্তি। আমাদের বুঝতে হবে যে আমাদের কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়তে হবে। স্থানিক পর্যাবৃত্তি এবং কালিক পর্যাবৃত্তি কাকে বলে এটা আসবে না, কারণ এটা খুবই সহজ। যে স্থানের সাপেক্ষ হলে সেটা স্থানিক পর্যাবৃত্তি, আর যদি সময় সাপেক্ষ হয় তাহলে কি সেটা কালিক পর্যাবৃত্তি। তাহলে আমাদের কি এখানে গুরুত্বপূর্ণ? এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের উদাহরণগুলা। তাহলে এখানে দুই ধরনের উদাহরণ আছে, একটা স্থানিক পর্যাবৃত্তি, একটা কালিক পর্যাবৃত্তি। তাহলে আমরা আগেও বলছিলাম যে যদি আমাদের প্যারালাল দুইটা জিনিস থাকে তখন আমরা কখনোই হচ্ছে দুইটা জিনিস পড়বো না। আমরা কোনটা পড়বো? আমরা হচ্ছে যে কোনো একটা পড়বো এবং যেটা আমাদের কাছে সহজ লাগে সেটা পড়বো। ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে স্থানিক পর্যাবৃত্তি তোমরা পড়তে পারো। দেখো 5টা উদাহরণ আছে। সরল দৈর্ঘ্যের গতি, এরপর হচ্ছে সরল দৈর্ঘ্যের গতি, ঘড়ির কাঁটার গতি, এরপরে কঠিন পদার্থের ক্লাসের মধ্যে অণু, তারপর হচ্ছে ডেরা কাটা শার্টের ডোরাগুলোর অবস্থান, ধান খেতে বাতাস বইলে ধান খেতে সৃষ্ট ঢেউয়ের গতি এবং ইলেকট্রিক পোল। তাহলে আমরা যদি স্থানিক পর্যায়ক্রম পড়ি তাহলে আমরা এই দুইটা থেকে যে কোনো এমসিকিউ পড়লেই কিন্তু পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পর্যায়কাল আছে। পর্যায়কালের সংজ্ঞা আমরা সবাই জানি যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করলে যে সময় লাগে সেই সময়টাকে কি বলে? পর্যায়কাল বলে। ঠিক আছে? তো আমাদের এটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পর্যাবৃত্তিক গতির গতিপথ কেমন হয়। আমরা পড়ছিলাম যে গতিপথ কেমন হয়, বৃত্তাকার হয়, উপবৃত্তাকার হয় এবং সরলরৈখিক কিংবা আরো জটিল হতে পারে। তাহলে জিনিসটা মনে রাখবা, বৃত্তাকার হইতে পারে আমাদের পর্যাবৃত্ত গতির গতিপথ, বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, সরলরৈখিক হতে পারে, এমনকি আরো জটিল হইতে পারে। এরপরে স্পন্দন গতি। স্পন্দন গতিটা কি? যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা স্পন্দন গতি বা দোলন গতি বলবো। আমাদের সংজ্ঞাটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলা। তাহলে আমরা স্পন্দনের উদাহরণগুলা দেখবো। ঠিক আছে? এই উদাহরণ থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে চলে আসো, দেখো গাণিতিক সমীকরণ স্ক্রিনে দেখতে পাচ্ছ। গাণিতিক সমীকরণ 8.3। গাণিতিক সমীকরণ 8.3, দেখো এফ সমানুপাতিক মাইনাস এক্স। এখানে মাইনাস এক্স দ্বারা বোঝায় যে বিপরীত। আর সরণ হচ্ছে কি? বলের বা ত্বরণের বিপরীত। আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ। আচ্ছা ঠিক আছে, স্লো বলবো যেহেতু বা আমাদের সময় কম, তো 2 ঘন্টার ভিতরে ক্লাস শেষ করতে হবে, এই জন্য একটু দ্রুত বলবো। একটু বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এফ মাইনাস এক্স, এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিপরীত। যেমন বল সরণ পরস্পর বিপরীত দিকে থাকবে, তার মানে কি ত্বরণ ও সরণ পরস্পরের বিপরীত থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মনে রাখো। সরল সংযোজিত গতি, বল প্রত্যয়ন বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আমরা এই যে মাইনাস চিহ্নটা এখানে দেখলাম, এই মাইনাস চিহ্নটা মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে বিপরীত বোঝায়। তাহলে সমানুপাতিক ও বিপরীতমুখী। আচ্ছা, এরপরে চলে আসো সরল সংযোজিত বৈশিষ্ট্য। এটা আমরা আছে যখন সরল দোলক পড়াবো তখন সবগুলো বৈশিষ্ট্য একবার পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যখন সরল সংযোজিত গতি পড়বো, সরল দোলক পড়বো, তখন এই বৈশিষ্ট্যগুলো একবারে পড়বো, এখানে পড়বো না, আমরা সরল দোলকের সাথে পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি আস্তেই বুঝাচ্ছি, তোমরা একটু কনসেন্ট্রেশন দাও তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে গাণিতিক সমীকরণ 8.6। দেখো কি আছে, ভি ইজিক্যাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এটা হচ্ছে সরল সংযোজিত গতির ক্ষেত্রে বেগের সমীকরণ।
দেখো এই যে সমীকরণটা আছে কি সরল সঞ্চিত গতির ক্ষেত্রে বেগের সমীকরণ। এখন আমরা জানি যে তোমার সাম্যাবস্থায় কি সরণ সমান শূন্য। আমরা যখন সরল দোলক পড়বো তখন দেখতে পারবো চিত্রে যে সাম্যাবস্থায় সরণ সমান এক্স সমান কি হয় বলতো, এক্স সমান সমান শূন্য হয়ে যায়। এক্স যদি এখানে শূন্য হয়ে যায় তাহলে হচ্ছে এই স্কোয়ার আর রুটটা কিন্তু কেটে যায়, তাহলে কি হয় ম্যাম, ভি ইজ ইকাল টু ওমেগা এ। আমরা এই যে ওমেগা এটা হচ্ছে ভি ম্যাক্স। তার মানে হচ্ছে আমরা জানি যে সাম্যাবস্থায় বেগ সর্বাধিক হয়, এই জন্য হচ্ছে বেগ সর্বাধিক হয়, তাহলে ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা হবে। কারণ কি এখানে এক্স ইজিক্যাল টু জিরো, এক্স ইজিক্যাল টু জিরো আমরা যদি সমীকরণে বসাই তাহলে আমরা কি পাই, ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা, একটু পরে লেখা আছে। তাহলে এই সমীকরণটা কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে, ম্যাথ করতে লাগবে। ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ, বিস্তার দেওয়া থাকবে, সর্বোচ্চ বেগ দেওয়া থাকবে, আমাদের কৌণিক বেগ চাইতে পারে, এরপর হচ্ছে আমাদের পর্যায়কাল চাইতে পারে। তাহলে এই সমীকরণটা কিন্তু মনে রাখতে হবে, ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ। আচ্ছা, দেখো একটা সমীকরণ এটাকে আমরা স্কিপ করে চলে আসছি, সেটা ছিল কি বেগ সময় একটা লেখচিত্র ছিল। বেগ সময় লেখচিত্রটা ছিল কি সাইন সদৃশ, আর হচ্ছে সরি সরণ সময়, সরি প্রথম আমাদের একটা সমীকরণ ছিল আমরা দেখে চলে আসছি উপরে। সরণ সময় লেখচিত্রটা ছিল সাইন সদৃশ। দেখো সরণ সময় যদি আমি লিখি, সরণ সময়, ঠিক আছে, সরণ সময় দেখো স আমরা সহজে মনে করি তাহলে এস, এস এর সাথে মিলে যায় কিনা, তাহলে আমরা মনে রাখবো সরণ সময় লেখচিত্রটা কি হবে, সাইন সদৃশ হবে, ঠিক আছে। সরণ সময় লেখচিত্র কি হবে, সাইন সদৃশ। আর বেগ সময় কি হবে, বেগ সময় হবে কি কস, কস সদৃশ। আর মনে রাখবো যে ত্বরণ সময় হবে সাইন সদৃশ, কিন্তু কি হবে ঋণাত্মক সাইন। যখন ত্বরণ সময় আসবে আমরা জানি যে কি ত্বরণ ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা হইতে পারে, ঠিক আছে। তাহলে মনে রাখবো যে ত্বরণের যে হবে হচ্ছে ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস সাইন সদৃশ, ঠিক আছে। তাহলে আমি আবার বলি, সরণ সময় লেখচিত্র হবে সাইন সদৃশ, বেগ সময় লেখচিত্র হবে কোসাইন সদৃশ, এবং হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র হবে কি ঋণাত্মক সাইন সদৃশ, ঠিক আছে। স্লোই তো পড়াচ্ছি রে ভাইয়া, তোমরা কি বুঝতে পারতেছো না? দেখো আমরা তিনটা তাহলে সমীকরণ পাইলাম, একটাই দেখো এখানে কি আছে, ত্বরণ সময় লেখচিত্র একটি ঋণাত্মক সাইন সদিশ লেখ হবে। তাহলে আমরা পড়লাম যে সরণ সময় লেখচিত্র ছিল হচ্ছে তোমার সাইন সদৃশ, বেগ সময় লেখচিত্র ছিল হচ্ছে কোসাইন সদৃশ, এবং ত্বরণ সময় লেখচিত্র ছিল কি ঋণাত্মক সাইন সদৃশ। আচ্ছা, তাহলে তিনটা সমীকরণ মনে রাখবা। দেখো ফিজিক্স পড়ার মজা আছে, ফিজিক্স পড়ার মজা একটা কি বলতো, যে অনেক পেজ স্কিপ করা যায়। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে বায়োলজি কিংবা কেমিস্ট্রি পড়ি, তাহলে হচ্ছে যে আমরা কি আমাদের কি প্রতি লাইনে লাইনে ইনফরমেশন পড়তে হয়। ইভেন হচ্ছে কেমিস্ট্রিতেও অনেক বেশি হচ্ছে পড়া, প্রতি লাইনে ইনফরমেশন পড়তে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ফিজিক্স পড়ি তখন অনেক বেশি স্কিপ করতে পারি, এই প্র্যাকটিক্যাল থাকে, অনেক কিছু সমীকরণ থাকে। এই ফিজিক্স পড়ার মজা হচ্ছে এটা, বুঝছো। আমি যখন পড়তাম তখন আমার ফিজিক্স পড়তে সবচেয়ে বেশি মজা লাগতো, কারণ ফিজিক্সে পড়া কিন্তু তুলনামূলক কম, পেজ অনেক বেশি থাকলেও, ঠিক আছে, পেজ অনেক বেশি আছে কিন্তু পড়া কিন্তু কম। আর বায়োলজিতে পেজ কম কিন্তু পড়া কিন্তু অনেক বেশি, এবং প্রতিটা লাইনেই পড়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো, দেখো একটা সমীকরণ আছে এখানে, আহ সমান 2 π√m/k। এই সমীকরণটা হবে হচ্ছে তোমার টি ইজিক্যাল টু, পর্যায়কালের সমীকরণ। দেখো উপর থেকে যেভাবে আসছে টি ইজিক্যাল টু 2 π/ω, আর ওমেগা সমান আমরা জানি যে ওমেগা সমান সমান হচ্ছে √ওভার কি m/k, তাই না, √m/k, তো না, সরি √k/m। ওমেগা সমান সমান হচ্ছে √k/m। আচ্ছা, কি মনে আছে তোমাদেরকে, মনে আছে? যারা যারা মনে রাখছো তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন, ধন্যবাদ যে তোমরা এখনো মনে রাখতে পারছো। তাহলে এটা ছিল কি কে এম ছিল ওমেগার ক্ষেত্রে। আচ্ছা, এই সমীকরণটা আমি বলছিলাম কি তোমাকে দিয়ে মনে রাখছিলাম, যে তোমাকে দিয়ে তোমরা মনে রাখতে পারো, তোমাকে ইংলিশ লিখতে তোমরা তোমাকে লিখছো, বাংলায় লিখতে পারো। তাহলে আমরা এই যে টি আর উপর থেকে আসবো এম, আর হচ্ছে নিচে কে, তাহলে তোমাকে দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে সম্পর্কগুলো আর ইনশাল্লাহ ভুল হবে না। যে পর্যায়কালের সাথে বল ধ্রুবকের সম্পর্ক কি, এটা কিন্তু একটা মেডিকেল কোশ্চেন, মেডিকেল আর ডেন্টাল কোশ্চেন, ঠিক আছে। যে আহ আর পর্যায়কালের সাথে বল ধ্রুবকের সম্পর্ক কি, বর্গের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, হ্যাঁ না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর উল্টা কোশ্চেন করতে পারে যে পর্যায়কালের সাথে ভর সম্পর্ক কি, তাহলে কি হবে বর্গমূলের সমানুপাতিক। তাহলে বল ধ্রুবকের সাথে বললে হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ভরের সাথে বললে হবে বর্গমূলের কি সমানুপাতিক।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা তোমাকে দিয়ে মনে রাখতে পারি, ইনশাআল্লাহ ভুল হবে না। ঠিক আছে, এটা কিন্তু মেডিকেলে আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এবার আছে তোমার হচ্ছে কম্পাঙ্কের সমীকরণ আছে। কম্পাঙ্কের সমীকরণ আমরা জানি যে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কাল বিপরীত রাশি। তাহলে জাস্ট হচ্ছে তোমার এখানে পর্যায়কালের যে সমীকরণটা আছে আমরা ওটা উল্টাই দিব, তাহলে কিন্তু আমরা কম্পাঙ্কের সমীকরণ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা হচ্ছে জাস্ট এই যে ইন্টার কনভার্সন গুলো একটু দেখতে হবে, যে এক সূত্র থেকে আর এক সূত্র কিভাবে আসে এটা কিন্তু বুঝতে হবে। তাহলে কম্পাঙ্কের একক কি, আমরা এখানে কৌণিক কম্পাঙ্কের একক কি দেওয়া আছে, রেডিয়ান পার সেকেন্ড। আর কম্পাঙ্কের একক কি, কম্পাঙ্কের একক আছে হার্জ। ঠিক আছে, আর কৌণিক কম্পাঙ্কের একক কি, রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক কম্পাঙ্ক মানে কি, কিন্তু কৌণিক বেগ, এটা খেয়াল করবা। কৌণিক কম্পাঙ্ক মানে কি, কৌণিক বেগ। আর একটা কথা সেটা হলো যে কম্পাঙ্ককে এন দ্বারা এবং কিন্তু এফ দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়। ঠিক আছে, তো আমাদের একটা সূত্র কিন্তু আছে যে ভিজিক্যাল টু এফ ল্যামডা আছে, ভিজিক্যাল টু এন ল্যামডা আছে, এরকম সূত্র আছে কিনা আমাদের? ভিজিক্যাল টু এফ ল্যামডা, ভিজিক্যাল টু এন ল্যামডা, এই সূত্র আছে না? তো অনেক সময় হচ্ছে কেউ হচ্ছে একটা পড়ো যে ভিজিক্যাল টু এফ ল্যামডা পড়ো, এন ওখানে হয় কিনা এটা মনে রাখতে পারো না, অথবা ভিজিক্যাল টু এন ল্যামডা পড়ো। এর জন্য মনে রাখতে হবে যে কম্পাঙ্ককে দুইটা অক্ষর দ্বারা প্রকাশ করে, একটা সেফ দ্বারা একটা এন দ্বারা, দুইটাই মনে রাখতে হবে। এরপরে আর কি বললাম, কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগটা সেম। ঠিক আছে, কি বলছি, কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগটা সেম। শরীফুল ইসলাম বাবুল, দেখো মাইক্রোফোনটা দূরেই আছে, তুমি হয়তো আর তো কারো সমস্যা হচ্ছে না মনে হয়। সবাইকে ভালোভাবে শুনতে পাচ্ছ? কোনো শব্দে কি, সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? একটু চ্যাট বক্সে বলো তো, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার সবাই বলতেছে। যার যে কমেন্ট করছো তার হয়তো নেটে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, তাহলে সে একটু নিজে একটু রিফ্রেশ করো বা দেখো, তাহলে সে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কৌণিক কম্পাঙ্ক কি বললাম, কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ কিন্তু এককটা কি, রেডিয়ান পার সেকেন্ড। দেখো আমাদের আগে পড়া গেছিল, তাহলে আমরা কিন্তু শুধু একটু রিভিউ করে চলে যাবো। ঠিক আছে, যেখানে আমাদের ইম্পর্টেন্ট বেশি, যেখানে ইম্পর্টেন্ট বেশি সেখানে হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, সেখানে একটু বেশি সময় দিব, আর বাকিগুলো আমরা একটু চোখ বুলে চলে যাব। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে বল ধ্রুবক আর কিন্তু স্প্রিং ধ্রুবক একই। ঠিক আছে, বল ধ্রুবক আর স্প্রিং ধ্রুবক সেম। বল ধ্রুবক আর স্প্রিং ধ্রুবক কি, সেম। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, বল ধ্রুবক যা স্প্রিং ধ্রুবকও তাই। আচ্ছা, দেখো আমরা 2 নম্বর ম্যাথটা করবো। 1 নম্বর ম্যাথটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যায় না, অত বেশি ইম্পর্টেন্ট না। আমাদের 2 নম্বর ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। আমি বলছিলাম ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ, এই ম্যাথটা আসে এবং খুব ইম্পর্টেন্ট, মেডিকেল রেটিনাও আসে, মেডিকেলও আসতে পারে। তো আমাদের সূত্রটা আমরা কি ছিলাম, ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ। আমি দেখাইছিলাম কেন ওমেগা এ হয়, কারণ হচ্ছে সরণটা জিরো হয় সমাবস্থান, এর জন্য ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো সর্বোচ্চ বেগ ভিম্যাক্স দেওয়া আছে, বিস্তার এ দেওয়া আছে, আমাদের পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে ওমেগা নির্ণয় করব। ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়, ভিম্যাক্স, ভিম্যাক্স ডিভাইড বাই হচ্ছে কি এ, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের কত করছে, দেখো এই যে এখানে করাই আছে, আমরা দেখি যদি এখানে 0.03 ডিভাইড বাই 0.006। এখন অনেকে হচ্ছে এই যে দশমিকের ভাগ দেখে ভয় পেয়ে যাও, ম্যাথ করতে চাও না, তাদের জন্য আমি ম্যাথটা খুব সহজ করে দিব। দশমিকের ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদের বলছিলাম যে দশমিকের গুণ ভাগ করার সময় তোমরা এক কাজ করবা, সেটা হলো যে মনে করবা যে দশমিক নাই। ঠিক আছে, অথবা তোমরা দশমিক উঠা নিতে পারো। গুণের ক্ষেত্রে কি করবো, মনে করবো দশমিক নাই, মনে করো এখানে হচ্ছে 0.5 গুণ 0.5 আছে। ঠিক আছে, তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা হচ্ছে ভাববা যে এখানে কোনো দশমিক নাই, তাহলে কি 5 5 কত হলো, 25 হলো। ঠিক আছে, এবার আসো, এই যে এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর দশমিক আছে, তাহলে কত, মোট 2 ঘর। তাহলে এখান থেকে আমরা গুণে বামে 2 ঘর আগে দশমিক দিয়ে দিব, 1 2, এই যে 0.25। তাহলে যখন দশমিকের গুণ করবা তখন মনে করবা দশমিক নাই, তাহলে প্রথমে গুণ করে নিবা। তারপরে হচ্ছে যখন গুণ করার সময় দুইটা গুণ করছিলাম, মোট যত ঘর দশমিক বামে আছে গুণ ফলেও ঠিক তত ঘর বামে দশমিক দিলে কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাবো। ভাগের ক্ষেত্রে আসলে আমরা দশমিকটা উঠাই নিব। কিভাবে উঠাবো, এখানে তোমরা অনেকে ভুল করো। সেটা কি ভুল করো, যে যেহেতু উপরে 2টা ঘর পরে আগে দশমিক আছে, তোমরা নিচে 100 দিয়ে গুণ করো। আর যেহেতু নিচে 3টা ঘর আগে দশমিক আছে, তোমরা উপরে 1000 দিয়ে গুণ করো। অনেকটা এরকম যদি দেখাই তোমাদের, যে উপরে 1000 দিয়ে গুণ করবা, যেহেতু নিচে 3 ঘর আছে, তাহলে উপরে হচ্ছে 1000 দিয়ে গুণ করবা, আর নিচে হচ্ছে 100 দিয়ে গুণ করবা, কারণ উপরে কি, উপরে 2টা আছে, এরকমটা করো। কিন্তু দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি, এরকমটা যদি করো তাহলে কি হবে, এই যে কাটাকাটি করতে, তাহলে কি থাকে বলতো, 10 থাকে।
তাহলে কি ম্যাথের মান পরিবর্তন হয়ে গেল না? আমরা যদি গুণ করার পর ম্যাথের মান পরিবর্তন হয় তাহলে তো ম্যাথ তো ভুল হয়ে যাবে। আমরা কি করব, আমি বলছিলাম তোমাদের যে হর ও লবের মাঝে যার আগে যার বামে বেশি দশমিক থাকবে, দেখো এখানে আমাদের হচ্ছে নিচেরটাতে 3টা ঘর আগে দশমিক আছে, উপরটাতে 2টা ঘর আগে দশমিক আছে, তাহলে যেটার আগে বেশি দশমিক থাকবে একের পরে তত শূন্য নিয়ে দুইটারে গুণ করব। তাহলে আমরা দুইটারে যদি 1000 দিয়ে গুণ করি, যদি আমরা দুইটারে 1000 দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো তো। দেখো আমরা 1000 1000 কেটে দিতে পারতেছি, কোনো মানে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমরা যদি উপরে 1000 নিচে 100 নিই তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে, 10 গুণ হয়ে যাচ্ছে। তাহলে ওটা খেয়াল করবো, উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে ওই দুটো কাটা গেলে মানের কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে হচ্ছে 1000 দিয়ে গুণ করলে উপরে কত হয়, উপরে হচ্ছে 30 হয়, আর নিচে কত হয় বলো তো, নিচে হচ্ছে 6 হয়। তাহলে খুব সহজে আমরা করতে পারি 5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু আমাদের কৌণিক বেগ বের হয়ে গেল। এটা কি কৌণিক বেগের মান, ওমেগা এর মান। এরপর এর থেকে আমরা পর্যায়কালও বের করতে পারি। আচ্ছা, যে যে বোঝো না আমি আবার বলতেছি, দেখো দেখো আমি কি বলছিলাম যে উপরে নিচে উভয়কে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তোমার হচ্ছে হর ও লবের মাঝে যেটার আগে বেশি ঘর আগে দশমিক আছে তার সেটা দিয়ে একের পর কতগুলো শূন্য নিয়ে, দেখো এখানে নিচে হচ্ছে নিচেরটা 3 ঘর আগে দশমিক আছে না, তাহলে আমরা একের পর 3টা শূন্য নিছি, একের পর 3টা শূন্য নিয়ে উপর নিচে দুটাকেই গুণ করছি, ঠিক আছে। এবার গুণ করলে উপরে কি, উপরে দেখো 03 রে 1000 দিয়ে গুণ করলে কত হয়, 30 হয়। আর নিচে 006 কে 1000 দিয়ে গুণ করলে কত হয়, 6 হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা মনে রাখবা যে উপর নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, না হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি ভিন্ন সংখ্যা দিয়ে গুণ করো তাহলে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা যদি ওমেগার মান পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে টি এর মান নির্ণয় করতে পারি। সেটা কিভাবে, আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু 2 পাই ওমেগা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু পর্যায়কাল নির্ণয় করতে পারি এবং এখান থেকে কম্পাঙ্কের মানও নির্ণয় করতে পারি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট চলে যাই। দেখো এখানে একটা ম্যাথ আছে, আমি তোমাদের মুখে মুখে বলে দিই, তোমরা পারবা। কি কি দেওয়া আছে এখানে, বিস্তার দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, সর্বোচ্চ দ্রুতি এবং ত্বরণ নির্ণয় করতে বলছে। যেহেতু আমাদের পর্যায়কাল দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে ওমেগার মান নির্ণয় করতে পারি। ওমেগার মান নির্ণয় করতে পারলে আমরা হচ্ছে ভিম্যাক্স ইকুয়াল ভিম্যাক্স মান নির্ণয় করতে পারি, সর্বোচ্চ দ্রুতি এবং সর্বোচ্চ দ্রুতি পেলে আমরা ত্বরণের মান নির্ণয় করতে পারি। শুধুমাত্র সূত্রটা পাতালে কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, দেখো কি বলছে এখানে, এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের পর্যায়কাল দেওয়া আছে। আমরা জানি যে পর্যায়কালের সূত্রটা যদি ধরি আমরা, যে টি ইজ ইকাল টু কি 2 পাই বাই কি ওমেগা, বা ওমেগা ইজ ইকাল টু 2 পাই বাই টি, একই তো কথা, জানা ইন্টার কনভার্সন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পর্যায়কালের মান দেওয়া রয়েছে, তাহলে কিন্তু আমরা ওমেগার মান নির্ণয় করতে পারতেছি, ঠিক আছে। ওমেগার মান নির্ণয় করে আমরা কিন্তু এরপরে ভিম্যাক্স মান নির্ণয় করতে পারতেছি, কারণ আমাদের বিস্তার এ দেওয়া আছে। আর ওমেগার মান আমরা কিন্তু নির্ণয় করতে পারলাম পর্যায়কাল থেকে। তাহলে ওমেগার এ পাইলে আমরা কি ভিম্যাক্স নির্ণয় করতে পারি, পারি, এবং এমএক্সও নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে সূত্র জানলে সূত্রটা একটু মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ ম্যাথটা পারবা। এরপর চলে আসো সরল দোলন গতিসম্পন্ন বস্তুর অন্তর্কলন বা অবকলনের সমীকরণ, ঠিক আছে। এখান থেকে আমাদের দুইটা জিনিস পড়তে হবে। তার আগে হচ্ছে আমরা একটু স্প্রিং ধ্রুবক পড়বো। আর স্প্রিং ধ্রুবক আমি কি বলছিলাম, যে স্প্রিং ধ্রুবক আর স্প্রিং ধ্রুবক আর হচ্ছে যে কি বল ধ্রুবক সমান কথা, আমি কি বলছিলাম, স্প্রিং ধ্রুবকও যা বল ধ্রুবকও সেম, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে স্প্রিং ধ্রুবকের মান কিসের উপর নির্ভর করে, স্প্রিং এর জ্যামিতিক দৈর্ঘ্য, তারপরে তোমার হচ্ছে স্প্রিং এর জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতি সরি স্প্রিং এর দৈর্ঘ্য, স্প্রিং এর জ্যামিতিক গঠন, আর হচ্ছে কি পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে। তাহলে তিনটা জিনিস মনে রাখবা, যে স্প্রিং এর দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন এবং পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে। আর আমরা জানি যে স্প্রিং এর ক্ষেত্রে কি ছিল বলতো, যে তোমার হচ্ছে এফ সমানুপাতিক এক্স মাইনাস এক্স ছিল, তাই না, এরকম ছিল। তো হচ্ছে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা কে আসে, তাই না, তাহলে যে এই কেটা হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। তাহলে কে ইজিক্যাল টু কি আসে, এফ ইজিক্যাল টু আসে তোমার হচ্ছে কে এক্স। তাহলে কে ইজিক্যাল টু কি আসে বলতো, এফ বাই এক্স। তাহলে আমরা যদি স্প্রিং ধ্রুবকের একক নির্ণয় করি তাহলে কি হবে বলতো, এফ এর ক্ষেত্রে আমরা আসি নিউটন, আর এক্স এর ক্ষেত্রে কি, এর দূরত্ব তাহলে মিটার, তাহলে নিউটন পার মিটার। তাহলে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক বল ধ্রুবকের একক কি, নিউটন পার মিটার। আমরা কিন্তু এখান থেকে মাত্রাও নির্ণয় করতে পারি। আমরা জানি এফ এর মাত্রা কি, এম এল টি ইনভার্স 2,
এফ এর মাত্রা কি ml ইনভার্স 2 ডিভাইড বাই x মানে কি দূরত্ব এর মাত্রা l, তাহলে l কেটে গেলে কি থাকে বলো তো, mt ইনভার্স 2 থাকে। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের, তোমরা সবসময় হচ্ছে একক মাত্রাগুলো সূত্র দ্বারা করার চেষ্টা করবে। যদি তোমাদের সূত্রটা মনে থাকে, তাহলে যদি এখান থেকে কোনো এমসিকিউ আসে যে একক মাত্রা, তাহলে তোমরা হচ্ছে পরীক্ষার কোশ্চেনে একটু রাফ করে সূত্র থেকে একক মাত্রা নির্ণয় করার চেষ্টা করবা, তাহলে কি হবে, কখনো ভুল হবে না। ঠিক আছে, কারণ তুমি সূত্র থেকে নিজে নির্ণয় করতেছো, নিজে প্রমাণ করতেছো। আর মুখস্থ করলে কি হয়, অনেক সময় মাত্রা ভুল হয়ে যায়, অনেক সময় হচ্ছে তোমার হচ্ছে কত পাওয়ার থাকে এটা মনে থাকে না। তাহলে চেষ্টা করবো যদি সূত্র মনে থাকে, তাহলে হচ্ছে তুমি সূত্র থেকে এক মাত্রা বের করবা, তাহলে কখনো আর ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমাদের দুইটা সমীকরণ দেখাবো তোমাদের। একটা আছে এই যে গাণিতিক সমীকরণ 8.15। দেখো গাণিতিক সমীকরণ 8.15, দেখো হচ্ছে কি এখানে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে কিসের সমীকরণ, এটা কণার অবকলনীয় সমীকরণ, এটা মনে রাখবা, কণার অবকলনীয় সমীকরণ। আরেকটা বিষয় এখান থেকে কিন্তু ম্যাথ আসতে পারে, দেখো আমি কিভাবে ম্যাথ আসতে পারে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার জায়গায় আমি 25 দিলাম, হ্যাঁ, 25x ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি কি দিচ্ছি, ওমেগা স্কয়ারের জায়গায় 25 দিছি। তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে অনেকে আগে অ্যান্সার করে ফেলছো, আমি তো অ্যান্সার করতে বলি নাই ভাই, আমি তোমাদের কিছুই বলি নাই, অ্যান্সার করতেছো কেন, পাস পাস বলতেছো কেন, আমি তো জিজ্ঞেস করি নাই। দেখো যদি আমি বলি কৌণিক বেগ, আমরা এখান থেকে দুই ভাবে কোশ্চেন পাচ্ছি, একটা কৌণিক বেগ চাইতে পারি, পর্যায়কাল চাইতে পারি, কম্পাঙ্ক চাইতে পারি। কৌণিক বেগ চাইলে খুবই সিম্পল কথা, ওমেগা স্কয়ার সমান সমান 25, কারণ আমাদের সূত্র ওমেগা স্কয়ার ছিল, ওমেগা স্কয়ার জায়গায় 25 বসাচ্ছি, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু 25, ওমেগা সমান সমান 5, তাই না। এরপরে যে আমরা ওমেগা পাইলে পর্যায়কাল নির্ণয় করতে পারি এখান থেকে, এবং পর্যায়কাল পাইলে আমরা কম্পাঙ্কও নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে কিন্তু তিন ধরনের ম্যাথ আসতে পারে। ঠিক আছে, একটু খেয়াল করবা। তাহলে আমি কি বলছিলাম, এটা কণার অবকলনীয় সমীকরণ, এটা খেয়াল করতে হবে, কণার অবকলনীয় সমীকরণ। একটু পরে আমরা আরেকটা সমীকরণ পাবো, দেখো এই যে গাণিতিক সমীকরণ 8.16, গাণিতিক সমীকরণ 8.16, এখানে দেখো বাংলা কি লেখা আছে বলো তো, যে কণার গতির অবকলনীয় সমীকরণের সমাধান। একটু খেয়াল করো যে এখানে আছে অবকলনীয় সমীকরণের সমাধান। আগেরটা কি ছিল, আগেরটা ছিল সমীকরণ, এটা কি আছে, এটা সমীকরণের সমাধান। খেয়াল করছো, তাহলে আমি তোমাদের একটু বলছিলাম, একটু খেয়াল করো তো কি বলছিলাম, যে দুইটা সমীকরণ মনে রাখা সহজ উপায় কি বলছিলাম, যে আমরা যখন হাই স্কুলে ম্যাথ করি, তখন যদি সমাধান করতে বলে তো আমরা কি করি, এক্স এর মান নির্ণয় করি। তাহলে যেটা এক্স ইকুয়াল টু আছে এটা হচ্ছে কি সমাধান, আর যেটা ডি স্কয়ার আছে ডি স্কয়ার এক্স, ওটা হচ্ছে সমীকরণ। তাহলে দুইটা সমীকরণ আছে আমাদের, একটা হচ্ছে সমীকরণ, একটা সমীকরণের সমাধান। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একবার কোশ্চেন আসছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কিভাবে মনে রাখবো, যে সমাধান করতে হলে আমরা এক্স এর মান নির্ণয় করি, তাহলে এই জন্য যেটা এক্স ইকুয়াল টু আছে এটা সমীকরণের সমাধান। আচ্ছা, চলে আসছি। দেখো এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস, আমি আগে বলছিলাম যে